কেমন লাগলো এই সারেঙ্গি বাদকের বাজনা? নিশ্চয়ই ভালো লেগেছে। আর এই সুরটা তো আমরা সকলেই জানি, ঘর আজা পারদেসি তেরি মেরি এক জিন্দেগি। নমস্কার বন্ধুরা, আমি মালিনী, আর আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ব্লগে আমি আপনাদেরকে বলবো মেহরানগড় ফোর্টের সমস্ত ডিটেলস বলতে আমরা যেভাবে ঘুরেছি, যা যা দেখেছি সেই সব জিনিসপত্র। তাহলে চলুন আর দেরি না করে ব্লগটি শুরু করা যাক। মেহরানগড় ফোর্টের পুরো জায়গাটাই ফটোজেনিক, তাই আপনি যতই ফটো ভিডিও তুলুন না কেন আপনার মনে হবে যেন কম পড়ে যাচ্ছে। ফোর্টে ঢোকার মুখে এখানে সবার সিকিউরিটি চেকিং করা হয়। মেহরানগড় ফোর্টটি সোম থেকে রবি প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। ফোর্টের প্রবেশ মূল্য ভারতীয় দর্শনার্থীদের ক্ষেত্রে মাথাপিছু 200 টাকা এবং স্টুডেন্ট আর সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে আইডি কার্ড দেখালে প্রবেশ মূল্যে ছাড় দেওয়া হয়। এবার ফোর্টে আপনারা দুইভাবে প্রবেশ করতে পারেন, হয় ঢাল বেয়ে ঘুরপথে নিচ থেকে ওপরে যেতে পারেন, আর নয়তো লিফটে করে আগে ওপরে গিয়ে তারপর সব দেখতে দেখতে নিচে নামতে পারেন। আমরা দ্বিতীয় পদ্ধতিটাই অবলম্বন করেছিলাম, তবে লিফটের এখানেও বেশ ভিড় ছিল। প্রায় 10 মিনিট মতন আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল এবং ওই দিনকে ভারতীয় দর্শকদের তুলনায় যেন বিদেশি দর্শকদের সংখ্যা একটু বেশি মনে হচ্ছিল। এখানে রাও যোধা ডেজার্ট রক পার্কও আছে, চাইলে আপনারা সেখানে যেতে পারেন। লিফটে চেপে চলে আসলাম ফোর্টের টপ ফ্লোরে, অর্থাৎ ছাদে বেশ অনেকগুলো টেবিল চেয়ার এবং কামান রাখা আছে। এবার ছাদ থেকে আপনাদেরকে দেখাবো ব্লু সিটির ভিউ। তবে একটা কথা বলার ছিল, 17ই অক্টোবর আমরা সময়ের অভাবে আজ যশবন্তথাডাতে যেতে পারিনি, তাই মেহরানগড় ফোর্টের ছাদ থেকেই যশবন্তথাডার ভিউ দেখে সন্তুষ্ট থাকতে হয়েছিল। যশবন্তথাডা, ওই যে সাদা করে ওইটা হলো যশবন্তথাডা, আর ওই দূরে দেখ একটা কি তাজমহলের মতো দেখতে কি একটা আছে, ওই যে ওই দূরে দেখ না। এবার আমি আপনাদেরকে মেহরানগড় ফোর্টের কিছু ঐতিহাসিক তথ্য পরিবেশন করব। মেহরানগড় ফোর্ট, এই দুর্গটিকে সূর্যের দুর্গ বলা হয়। যোধপুর শহরের সমতল অঞ্চল থেকে এই দুর্গটি প্রায় 125 মিটার অর্থাৎ প্রায় 400 ফুট উঁচুতে এবং প্রায় 1200 একর জায়গা জুড়ে অবস্থিত। যোধপুর শহরের মাঝ বরাবর এই দুর্গের অবস্থান। লাল বেলে পাথর দিয়ে তৈরি এই দুর্গটির বিশেষত্ব হলো এর সুবিশাল প্রাচীর এবং সব মিলিয়ে এই দুর্গে 7টা মতন দরজা আছে, আর আছে মতিমহল, ফুলমহল, শীষমহল এবং একটি মন্দির যার আরাধ্য দেবী হলেন মা চণ্ডী, এবং আছে একটি মিউজিয়াম। 1459 সালে রাঠোর বংশের শাসক রাও যোধা এই মেহরানগড় ফোর্টের ভিত্তি স্থাপন করেন, আর এই রাও যোধার নামেই বর্তমানে এই শহরটি যোধপুর নামে সুপরিচিত। পরবর্তীকালে মহারাজা যশবন্ত সিং কেল্লার নির্মাণ কার্য সম্পূর্ণ করেন। তৎকালীন সময় রাও যোধার রাজধানী ছিল মান্ডোরে, কিন্তু সুরক্ষার স্বার্থে উনি মান্ডোর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে এখানে এসে এই মেহরানগড় ফোর্টের নির্মাণ করলেন এবং রাজ্য পরিচালনা শুরু করলেন। এই ফোর্টটি এখনও রাজপরিবারের অধীনেই আছে, কিন্তু এই ফোর্টে বর্তমানে রাজপরিবারের কোনো সদস্যই থাকেন না। হলিউড সিনেমা দ্য ডার্ক নাইট রাইজেস এবং বিভিন্ন বলিউড সিনেমা যথাক্রমে হাম সাথ সাথ হ্যায়, যোধা আকবর, শুদ্ধ দেশি রোম্যান্স, আওয়ারাপন প্রভৃতির কিছু অংশের শুটিং এই দুর্গে হয়েছিল। টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে 2007 সালে এই কেল্লাটিকে বেস্ট ফোর্ট্রেস ইন এশিয়া উপাধিও দেওয়া হয়। কেল্লার সামনের অংশ তো আপনাদেরকে দেখালাম এই ছাদ থেকে, এবার পালা কেল্লার পেছন দিকের অংশ দেখার। কেল্লার সামনে পিছনে দুই অংশেই নীল রঙের বা আকাশি রঙের বা তুতে রঙের বাড়িঘরদোর দেখা যায়, আর বাড়ির রং নীল, আকাশি বা তুতে করার পিছনে যদি বৈজ্ঞানিক যুক্তি খোঁজেন তাহলে এই রং গরমকালে আলোর প্রতিফলন ঘটিয়ে বাড়ির দেওয়াল ঠান্ডা রাখতে সাহায্য করে এবং উইপোকার প্রতিরোধক হিসাবেও কাজ করে। কিন্তু এই নীল রঙের যে বাড়িগুলি আপনারা দেখতে পাবেন সেগুলি কিন্তু সংখ্যায় বেশি এটা বলা যাবে না। যেরকম জয়সলমেরে সব বাড়িঘরদোরই হলুদ বেলে পাথর
দিয়ে বানানো যোধপুরে কিন্তু সব বাড়ির রং নীল, তুতে বা আকাশি নয়। এর পেছনে আরেকটা অন্যতম কারণ হিসেবে মনে করা হয় যে এই নীল রঙের বাড়িগুলি আসলে ব্রাহ্মণ সম্প্রদায়ভুক্ত মানুষদের বাসস্থান। তাই নিজেদের আলাদা পরিচিতি তৈরি করার জন্য তারা তাদের বাড়ি ঘরদোর নীল রঙে রাঙিয়ে তুলেছিলেন, আর এটাই বংশ পরম্পরায় চলে আসছে। আমি আমার সব ভিডিওতেই আগেও বলেছি এবং পরেও একই কথা বলবো যে রাজস্থানের প্যালেসগুলিতে বা ফোর্টগুলিতে আপনারা যদি বেড়াতে আসেন তাহলে মনে হবে যেন ফটো ভিডিও তুলতেই থাকি। আর ওই দিন মেহরানগড় ফোর্টে আমার ভিডিওতে ধরা দিল এই এক ঝাঁক কচিকাঁচা যারা তাদের ইতিহাসকে জানতে এসেছিল। ভিতরে আবার স্থানীয় কিছু বাচ্চারা দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য রাজস্থানী লোকসঙ্গীত পরিবেশনও করছিল। চলুন একটু লোকগীতি শোনা যাক তাহলে। সুর, তাল, ছন্দের প্রখর জ্ঞান এই শিশু শিল্পীদের মধ্যে। এদের গান শুনতে শুনতেই দেখি যে আমাদের গ্রুপের বাকিরাও ইতিমধ্যে ছাদে চলে এসেছে। এরপর শুরু করলাম ফোর্ট দর্শন। মারওয়ার পেন্টিং, লুনি নদী, হ্যাঁ, নিচে জ্যালোর থেকে এখানে পোখরান অব্দি, এই আর মাঝখানে সেন্টার হচ্ছে যোধপুর রাজধানী, আর এই সাইডে আজমের অব্দি, আর উপরে নাগার অব্দি। এটা হচ্ছে মারওয়ার ডিস্ট্রিক্ট, মারওয়ার বা মেওয়ার থেকে মারওয়ারিরা এসছে। ওকে, আর এটা থার্ড ডেজার্ট, এটা কারোর আন্ডারে ছিল না। রং তুলি, প্যালেট ইউজ হয়েছে, প্যালেটের বদলে ঝিনুক ইউজ হতো। ঝিনুকের মধ্যে রং রাখা হতো, আলাদা আলাদা ঝিনুকে আলাদা রং, ব্লু, তারপর লাল, নীল, আকাশি, এগুলো। এটা টার্কয়েজ। আর এগুলো তৈরিও হতো আলাদা আলাদা মিনারেল এবং পাথর থেকে, যেটা আলাদা কালার্স দেয়। আর এগুলো তুলি। ছবির মাধ্যমে রাজস্থানী লোক সংস্কৃতির বিভিন্ন গল্প তুলে ধরা হয়েছে। রাজা মহারাজাদের যত ছবি আছে বা এদের যে স্টাইল অফ পেন্টিং আছে, এটাকে হাফ ক্লোজড আই বলে। কারণ ছবিতে দেখা যাবে যে পুরুষ বা স্ত্রী মানুষের যে চোখটা থাকবে সেটা হাফ বন্ধ থাকবে। হাফ ক্লোজড আইস, ওইটা ইটস অ্যান চোখ হাফ বন্ধ আছে। সেলিব্রেশন, হোলি সেলিব্রেশন। এই দুর্গে শীষমহল, ফুলমহল এবং তখ্তমহল নামে তিনটি বিশেষ মহল আছে, সেটা আগেই আপনাদেরকে আমি বলেছিলাম। তো ছাদ ঘুরে প্রথম সংগ্রহশালা দেখে আমরা নিচে নামলাম, আর ওখানে দেখতে পেলাম যোধপুরি কারুকার্যের কিছু অপরূপ নিদর্শন। আমরা সবাই যোধপুরি ডিজাইন, যোধপুরি প্রিন্ট নিয়ে খুবই ফ্যাসিনেটেড। তো অরিজিনাল যোধপুরি ডিজাইন, যোধপুরি প্রিন্ট কীরকম হয়, তারা কিভাবে তৈরি হতো, সেগুলো এখানকার মানুষজনের ড্রেসে সেই যোধপুরি প্রিন্ট বা যোধপুরি ডিজাইনের কারুকার্য, তার অ্যাপ্লিকেশন কিভাবে হতো সেটা এখানে দেখানো হয়েছে। এরপর আমরা আসলাম শীষমহল বা প্যালেস অফ মিরারে। বিভিন্ন আকৃতির কাজ ব্যবহার করা হয়েছে এই মহলটি তৈরি করতে, এবং তার সাথে যোগ্য সঙ্গত দিচ্ছে দেয়ালের ওপর বানানো এই তৈলচিত্রগুলো। এক কথায় অসাধারণ। এটা হলো ফুলমহল। শীষমহল দেখার পর এরপর আমরা আসলাম ফুলমহলে। এই ফুলমহলের বিশেষত্ব হলো এর রঙিন কাচের জানলা, এবং এই জানলার ওপর যখন সূর্যের আলো প্রতিফলিত হয় তখন একটা আলাদাই রামধনু অবস্থা সৃষ্টি হয়। দেখুন কি সুন্দর লাগছে এই রঙিন কাচের জানলাগুলিতে যখন আলো পড়ছিল।
ফোর্টের টপ ফ্লোর অর্থাৎ ছাদের ওপরেও এই 5 তলা সমান মহল বানানো, আর এই মহলের ছাদ থেকেই এই ভিডিও তখন শ্যুট করছিলাম। এবার আসলাম মেহরানগড় ফোর্টের অস্ত্র সংগ্রহশালায়। এখানে তৎকালীন সৈনিকদের ব্যবহৃত অস্ত্রের সম্ভার আপনারা দেখতে পাবেন। রাজপুতদের পুরো যুদ্ধের অস্ত্র। আর এখানে এসে চাক্ষুষ করলাম এই মোটা গোফওয়ালা মানুষটির সাথে ফটো তোলার জন্য বিদেশি পর্যটকদের উৎসাহ কীরকম লেভেলে আছে। অস্ত্র সংগ্রহশালা দেখার পর আমরা এসে হাজির হলাম তখ্ত বিলাসে। এই ঘরেও আপনারা রঙিন কাচের কারুকার্য দেখতে পাবেন। ঘরের ভিতরে ঘর, তার ভিতর আরও ঘর, আর তার মাঝেই এক টুকরো উন্মুক্ত আকাশ। অজিত সিং এর তলোয়ার, আর এটা হলো দুর্গাদাস রাঠোরের ছবি। দেখলাম এখানে মিউজিয়াম আছে। এটা হলো জানকি মহল, এটা মহারাজ তখ্ত সিং বানিয়েছিলেন। রাজস্থানী লোকসঙ্গীত শিল্পীদের ছোট ছোট অনেক দল আপনারা এই রাজ্যের বিভিন্ন ফোর্টে আসলে দেখতে পাবেন। এই মেহরানগড় ফোর্টে এই নিয়ে এরকম 3টে দল আমাদের চোখে পড়েছিল। এরপর আমরা এসে হাজির হলাম জেনানি দেউরি বা মহিলা মহলে। এখানে আছে কিউরিও শপ, রেস্টরুম। স্কুল থেকে শিক্ষামূলক ভ্রমণে আসা কচিকাচার দল এখানে তখন অপেক্ষা করছিল। এদের দেখে নিজের স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। জেনানি দেউরি থেকে বাইরে যাওয়ার রাস্তায় পড়ে এই ক্রাফটস বাজার। এখানে আপনারা দেখতে পাবেন রাজস্থানী ঘরানার জুতো, ব্যাগ, কোটা শাড়ির সম্ভার প্রভৃতি। ক্রাফটস বাজার থেকে এগিয়ে ডান দিকে আছে দুর্গের নিজস্ব মন্দির গৃহ। জুতো খুলে ভিতরে প্রবেশ করলাম। এবার মন্দিরের গর্ভগৃহে যেহেতু ফটো ভিডিও তোলা নিষিদ্ধ, তাই বাইরে আমাদের প্রকৃতির এক অপরূপ সৃষ্টি এই কাঠবিড়ালির ভিডিওই আমি তখন করলাম। কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, জল তুমি খাও, তোমার খুব ভালো লাগে। আমরা এবার এদিক দিয়ে নামছি। ক্রাফটসের দোকান এখানেও আছে। বাইরে থেকে মেহরানগড় ফোর্ট, ওয়াও। না আসলে সিঁড়ি দিয়ে আসলে সুরজপোল দিয়ে ঢুকতে হবে। এখানেও বাজার আছে, হ্যান্ডিক্রাফটস, সব বিদেশি লোকজন কেনাকাটা করছে। এখানে একটা ক্যাফে আছে, খেতে পারেন। লিফটে করে না আসলে এই রাস্তা দিয়ে আপনাকে আসতে হবে। আমরা এই রাস্তা দিয়ে নামছি কারণ আমরা লিফটে উঠছি না। 14 তলা না পুরো দুর্গটা? 14 তলা না পুরো দুর্গটা? এটা কোন পাখি? বাদুড় নিশ্চয়ই। যাচ্ছে ওই যে বেরোচ্ছে এই মেহরানগড় ফোর্ট দেখা শেষ। লিফটে করে উঠেছিলাম, তারপর ফোর্ট থেকে হেঁটে হেঁটে নিচে নামছি। আর কেউ যদি হেঁটে উপরে উঠতে চায় তাহলে তাকে এই একই রাস্তা দিয়ে আসতে হবে। দুর্গে যাওয়া আসার একই রাস্তা। বাংলায় গান গাইছে। ঠাকুর জামাই এলো বাড়িতে। এনাদেরকে বাংলায় গান গাইতে দেখে বেশ ভালো লাগলো। আমরাও তারপর এনাদের রাজস্থানের সেই বিখ্যাত লোকসঙ্গীত কেসারিয়া বালাম গাইতে অনুরোধ করলাম। গান শেষে ওনাদেরকে কিছু সাম্মানিক দিয়ে আমরা আবার রওনা দিলাম।
এখানে আসতো, এখানে স্টপেজ ছিল, ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠে উনি হাতির পিঠে উঠতেন আর এখান দিয়ে বাঁশ লাগিয়ে ঘোড়ার পিঠে উঠতেন। এই তথ্যটি শিক্ষামূলক ভ্রমণে আসা একদল কচিকাচাকে যখন তাদের শিক্ষক মহাশয় বলছিলেন তখন আমি শুনতে পেয়েছিলাম, তাই আপনাদেরকেও জানিয়ে দিলাম। আমাদের মেহরানগড় ফোর্ট দেখা হয়ে গেল, আমরা এখন ফিরছি নিচে, আমাদের বাসের কাছে যাব। এই রাস্তাটা সিঁড়ি না কিন্তু, এটা পুরো ঢাল, আর এই রাস্তা দিয়ে হাতি যেত এই দরজা পার করে ওপরে দুর্গ গেট দিয়ে বেরিয়ে এই গেট দিয়ে যেতে হবে, এটা এক্সিট। হ্যাঁ, আমরা হয়ে গেছে আমাদের দেখা মেহরানগড় ফোর্ট। যেমন মন্দির আছে বাইরে, তেমনি পীর বাবার দরগা আছে। ম্যাপ পয়েন্টিংয়ের সুবিধার উদ্দেশ্যে বানানো মেহরানগড় ফোর্টের একটি ছোট স্ট্রাকচারাল রেপ্লিকা। আমাদের ফোর্ট দেখা হয়ে গেছে, এবার আমরা বাকিদের আসার জন্য বাইরে বসে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। প্রচুর লোক, স্কুল স্টুডেন্টস তখন ফোর্টে আসছিল, আবার চলেও যাচ্ছিল। অপেক্ষা করতে করতেই চোখ পড়ল এই পাখির ঝাঁকের ওপরে, খোলা আকাশে ডানা মেলে উড়ে যাচ্ছে। এবার আরেকটি কথা বলি, এই মেহরানগড় ফোর্টকে ইউনেস্কোর তরফ থেকে এশিয়া প্যাসিফিক হেরিটেজ অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। ফোর্টে ঢোকার সময় নজরে না পড়লেও বেরোনোর পরে এই মন্দিরটি নজরে আসে। ফোর্টের একদম বাইরে আছে ওয়াশরুম আর পানীয় জলের ব্যবস্থা। এসে গেছি আমরা মেহরানগড় ফোর্টের পার্কিংয়ে। ফোর্ট থেকে বেরিয়ে পার্কিং অবধি আসতে অনেকটাই হাঁটতে হয়, সেটা আগেই বলেছিলাম। অটো বা ছোট গাড়ি ফোর্টের সামনেই লোকে রাখতে পারে, কিন্তু বড় ট্যুরিস্ট বাসের ক্ষেত্রে সেই সুবিধা নেই, তাই না চাইতে হলেও আপনাকে হেঁটে হেঁটে এতটা আসতেই হবে। আজ তাহলে এ পর্যন্তই রইল। এর পরের ব্লগ আমি নিয়ে আসছি খুব শিগগিরই, এবং সেখানে থাকবে উমেদ ভবনের গল্প। আর তারপর তো আরও অনেক ব্লগ আসতেই থাকবে। তাহলে ততক্ষণ আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। চলি তাহলে, টাটা।